দেন 70%। আমাদের মধ্যে যারা একটু রাজনৈতিকভাবে মানে একটু এডুকেটেড, যাদের একটু বিষয় ভালো, তো এটা পার্টি বুঝে। আর এটাও বুঝে যে স্থানীয়ভাবে যারা শক্তিশালী, যারা আসলে সংগঠনকে সময় দেয়, এদের দিয়ে সংগঠন তৈরি হবে। এর সাথে স্থানীয় সরকারের একটা আপনার একটা সেগমেন্ট আছে, এটা আমি পরে আলাপ করব। তো আমাদের মোটা দাগে আপনারা দেখছেন যে 3টা আলাদা আলাদা টিম আছে সেন্ট্রাল কমিটি। একটা হচ্ছে আহ্বায়কের টিম, আমি এভাবে মনে করি না, যেহেতু ওনারা মনে করেন বলছি। আহ্বায়কের কাজ হচ্ছে মূলত পলিটিক্স বিল করা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মেলামেশা করা, অর্থনৈতিক সাপোর্টগুলো নিশ্চিত করা, কোথেকে আসবে, আর ন্যাশনাল ইস্যুতে আলাপ সালাপ করা, অভিভাবকের দায়িত্ব পালন করা, যাতে সবাইকে একসাথে রাখা যায়। সদস্য সচিবের একটা টিম আছে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, এদিকে তো গেল সদস্য সচিব, তারপরে হচ্ছে যুগ্ম সদস্য সচিবের একটা টিম। ওনারা মূলত সেক্রেটারিয়াল দিকগুলো দেখে, ধরেন অফিস, দপ্তর, আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে ধরেন পরিবেশ, যোগাযোগ, প্রচার, ক্রীড়া, সংস্কৃতি, হ্যাঁ, তারপর হচ্ছে গণমাধ্যম, নানান বিষয় আছে, এগুলো টেক্সট দেখেন। এইটার একটা ওনারা 30-35 জনকে যোগ্য সদস্য সচিব করে একটা প্যানেল দিচ্ছে। আরেকটা দিচ্ছে আপনার কি দিল, সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক। মুখ্য সমন্বয়ক মূলত পেশাজীবীদের দেখবেন। একটা ইয়থ চ্যাপ্টার আছে। ইয়থ চ্যাপ্টার হচ্ছে আমাদের মধ্যে যারা বয়সে একটু নবীন, ছাত্রও না, আবার জাতীয় নাগরিক কমিটিতে কাজ করবে না, তারা মূলত একটা ইয়থ চ্যাপ্টার করতেছে। এটা অঙ্গ সংগঠন না, এটার মধ্যে একটা চ্যাপ্টার আকারে, মানে এটা বিশেষ এজ গ্রুপ বা বয়স ভিত্তিক যুব বলে না, যুব সংগঠন। এটা ডিরেক্টলি দেখবে, তারেক দেখবে। পাশাপাশি ধরেন ইঞ্জিনিয়ার, উকিল, তারপর ধরেন সাংবাদিক, চিকিৎসক, সমাজকর্মী, নানান পেশা আছে না, ওটা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি দেখবে। আর একটা আছে হচ্ছে সংগঠকদের একটা টিম। এটা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, যুগ্ম মুখ্য সংগঠক। এটা মূলত সারা দেশে সাংগঠনিক সম্পাদকদের যে কাজ, এইটা দেখভাল করে, সারা দেশে সংগঠন বিস্তার করে। অন্য দল থেকে এটার পার্থক্য একটা আছে, অন্য দলে আহ্বায়কের সাইনে কমিটি চায়, সদস্য সচিবের সাইনে, কিন্তু একমাত্র আমাদের সংগঠক যে টিম, এখানে মুখ্য সংগঠক নিজে কমিটিতে সাইন করবেন এবং সদস্য সচিব সাইন করবেন। এটা নাহিদ ইসলামের উদারতা যে আহ্বায়ক এইটাতে কোনো ধরনের সাইন করবেন না কমিটিতে, এতে করে ওনার সুবিধাও আছে, উনি সাধারণ বিতর্কের মধ্যে পড়বেন। আর যুগ্ম মুখ্য বা সংগঠক যারা আছে ওনারা হয়তো বা কমিটিগুলো সুপারিশ করবেন কাজের ভিত্তিতে। তো আজকে আমাদের একটা মিটিং হয়েছে, এই মিটিংটা পূর্ব নির্ধারিত ছিল, আমি ইচ্ছা করে স্কিপ করি নাই এজন্যে আমি মনে করছি যে গাজীপুরের সহ সারা দেশের স্বার্থের সাথে জড়িত। আমার দেরি হয়েছে, আমি দেরি করে আসছি, ক্ষমা চাইছি। আজকে আমাদের কিছু বেসিক আলোচনা হয়েছে, যেই প্রপোজালটা আমরা সেন্ট্রাল কমিটিকে দিব, এবং আমরা মনে করছি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আইডিয়ার ভিত্তিতে এই নীতিমালাটা করতে হবে। আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে সারা দেশের কমিটি বিস্তার কীভাবে হবে। তো আমরা প্রত্যেকের কাছ থেকে, আমাদের 29 জন আছে এখানে, উপস্থিত হয়েছে 17 জনের মতো, প্রত্যেকের কাছ থেকে আমরা আলাদা অপিনিয়ন নিয়েছি। তো সবচেয়ে বেশি অপিনিয়ন করেছে যে থানা ভিত্তিক, থানাকে ফোকাস করে কমিটিগুলো তৈরি করা। কারণ জাতীয় নাগরিক কমিটি এমনকি বৈষম্য জেলাতে কাজ করেছে, থানাতে করে নাই, আর জাতীয় নাগরিক কমিটি থানাতে কাজ করেছে, জেলাতে ওইভাবে কাজ করে নাই। তো যেহেতু থানাটাই মূল জায়গা, থানা থেকে লোকজন গিয়ে জেলার দায়িত্ব পালন করেছে, যেমন আমাদের আশরাফুল আবার সে ভালো কাজ করেছে, সে যুগ্ম আহ্বায়কের ভূমিকা পালন করেছে বৈষম্য থেকে গাজীপুরে। এই যে আমাদের একটা কম্বিনেশন, আমরা শেষে ডিবেট করে মনস্থির করলাম আমাদের থানা আহ্বায়ক কমিটিগুলো হবে, আহ্বায়ক সদস্য সচিব এই ফরম্যাটে থানা আহ্বায়ক কমিটিগুলো হবে, সেন্ট্রালে যে আদালত ওইভাবে। পাশাপাশি জেলাতে হয়তো একটা তত্ত্বাবধায়ক কমিটি হবে, এটা থানা থেকে কেউ এসেও হইতে পারে বা ভিন্ন পরামর্শে, তবে লোকাল ইনভলভমেন্ট সহ হবে। কেন্দ্র থেকে ওইভাবে না, আমরা যারা কাজ করি সেন্ট্রালে বা লোকালে, এটা কম্বাইনলি এটা একটা তত্ত্বাবধান করার জন্যে একটা প্রপোজাল। আর যখন হচ্ছে আপনার আসবে নিবন্ধন ইস্যু আসবে, তখন কিন্তু আমাদের 21টার মতো জেলার কমিটি থাকা লাগবে, 100টার মতো একটা থানা কমিটি থাকা লাগবে। তো এটা একটা স্ট্যাটাস আসতে হবে। তো মূল কথা হচ্ছে যে জেলা কমিটির একটা গ্লামার আছে, যে জেলার আহ্বায়ক, সদস্য সচিব, জেলার হচ্ছে কি জয়েন্ট সেক্রেটারি, কিন্তু জেলা তো ওই অর্থে কাজ নাই। আমাদের যেহেতু নির্বাচনকে সামনে রেখে আমাদের দলটা সাজাতে হচ্ছে,
যদি এটা এই 25 সালে নির্বাচন হয়ে যায় বা 26 সালে মাঝামাঝি, মূলত আমাদের আসন ভিত্তিক বিভিন্ন নেতাদের সেট করে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারপর হচ্ছে এমনকি মেম্বার, তারপরে ধরুন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তারপরে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর, সবাইকে সেট করে নির্বাচনকে সামনে রেখে আমাদের দলটা করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সবাই এগ্রি করেছে যে থানা কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেলা কমিটি অবশ্যই লাগবে। তো এই প্রস্তাবটা আমরা সেন্ট্রাল কমিটিতে দিব। পাশাপাশি আমি বিশেষ করে একটা প্রপোজাল করেছি এবং সেই ক্ষেত্রে সার্জিস আলম এগ্রি করেছেন, অন্যান্য যারা এগ্রি করেছেন যে স্থানীয়ভাবে রাজনীতি করতে গেলে ডোরটা ওপেন রাখা লাগবে। কেন? কারণ যারা যোগ্য ওরাই সামনে নেতৃত্ব আসবে। এইটা পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে একটা সময় দিতে হবে, এটা 2 মাস 1 মাস যাই হোক। পাশাপাশি যারা ডিরেক্টলি ভোট করতে পারবে, সামনে আসতে পারবে, আরেকটা অংশ সংগঠনকে ধরে রাখতে পারবে, সবাইকে সমান ইকুয়াল সুযোগ তৈরি করে দেওয়ার একটা ব্যাপার আছে। কারণ আমাদের সাথে যারা যুক্ত হয়েছে ওনারাই কিন্তু শেষ না এই সংগঠনে। এই সংগঠনে আন্দোলনে কম ভূমিকা, কিন্তু আন্দোলনের পক্ষ ছিল এমন বহু মানুষ আসবে। তবে আমাদের কনসার্নে একটা জায়গা আছে যে সংগঠনে যারা শ্রম সময় দিচ্ছে, সংগঠনকে যারা তৈরি করতেছে, তাদের মূল্যায়ন যাতে হয়, এটা আমরা এনশিওর করব। আমাদের যদি মাথা টাথা ঠিকঠাক থাকে, কোনো ফরেন লোক এসে এখানে আধিপত্য বিস্তার করবে, সংগঠকদের মূল্যায়ন করবে না, দল ইচ্ছা মতো চালাবে, এগুলো হবে না। সব জায়গায় আমরা একটা যৌথ নেতৃত্ব চর্চার ব্যাপারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। অন্তত আমি আমার তরফ থেকে করবো, সাকিব ভাই আছেন, উনি সংগঠক দেবে, তারপর অন্যান্য যারা আছে, এটা আমাদের কনসার্নের জায়গা, যাতে করে একটা ডেমোক্রেটিক উপায়ে সবার ফেয়ার একটা পদ্ধতির মধ্য দিয়ে সামনে আসার সুযোগ থাকে। আর নমিনেশনের ব্যাপারে এটা চাপায় দেয় ইস্যু না। যারা যারা নেতা আছে তাদের এক ধরনের প্রায়োরিটি তৈরি হয়, বা লোকালি যারা নেতা হবেন তাদের প্রায়োরিটিটা আরও ভিন্ন ধরনের, কারণ মাঠের সাথে এলাকায় যে আসনে অনেক নির্বাচনী বা সিলেকশন মনে করবে যে তাকে দিলে পরে সে বেরোয় আসতে পারবে, সে যদি প্রতিনিধিও হয় সে কিন্তু নমিনেশন পাবে। সে যদি থানার সভাপতি সেক্রেটারি হয় তারও এক ধরনের প্রায়োরিটি রাখবে। জেলার নেতা হইলেও তাকে ওইখানে ফিট করা যায় কিনা, সে আসলে পাস করবে কিনা। যদি সেন্ট্রালে হয়, আমরা আজকে একটা ছক দিয়েছি প্রত্যেক জায়গায় বিভাগ ভিত্তিক। আমি ঢাকা বিভাগেরটা করেছি। ঢাকা বিভাগের কেন্দ্রীয়ভাবে যাদের পদ প্রদীপে আছে, পরে এটা হচ্ছে স্থানীয়ভাবে যারা এখানে কাজ করতেছেন সবার নামের ভিত্তিতে একটা প্রপোজাল যাবে। একেবারে আপনার এটা ম্যাক্সিমাম আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলো কাজে লাগে লোকালে যে উঠে আসতে পারে। এমনকি ডিবেট হবে আমাদের এগুলো নিয়ে, যে আপনি লোকাল সমস্যা জানেন কিনা, অ্যাড্রেস করতে পারেন কিনা, কী ধরনের আপনি নির্বাচনী ইশতেহার দিবেন, এগুলোর ভিত্তিতে এগুলো আপনারা ক্লেম করতে পারবেন যে আমি যোগ্য, আমাকে এখানে দেওয়া উচিত, তার স্টেটাস যেটা হবে। তো এগুলো আমরা খুব ফেয়ার ওয়েতে করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো যাতে প্রত্যেক ইউনিট ভিত্তিক আমাদের নেতাকর্মীদের সেখানে সাজানো যায়। এক্ষেত্রে আমার একটা প্রিভিলেজ আছে, আমি একটা ধারণাপত্র দিয়েছিলাম, এটা আমি মিনিস্ট্রির নাম বলছি না, আপনারা বুঝে নিন। তো সেই ধারণাপত্রের ভিত্তিতে লোকাল গভর্নমেন্টে প্রশাসক নিয়োগের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কোনটা আগে যাবে, কোনটা পেছনে যাবে, গতকালকে আমরা মিটিং করেছি। তো সেটার জন্য আমরা সিটি কাউন্সিলর, পরে হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান, দেন হচ্ছে পৌরসভা এবং উপজেলা, এগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করার জন্য কোন ধরনের লোক আসবে, আমাদের পক্ষ থেকে ভবিষ্যতে যাইতে পারে কিনা, এবং আমাদের লোককে সামনে রেখে কী ধরনের সাপোর্ট দেবে, এবং স্থানীয়ভাবে আমাদেরকে প্রোগ্রামগুলো উঠে আনার জন্য কী ধরনের সাপোর্ট। আলহামদুলিল্লাহ আমার ধারণাপত্রে একটা শব্দ ওনারা কাটেন নাই, এটা মিনিস্ট্রি পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে। এর ভিত্তিতে আমরা স্থানীয় সংগঠন এবং আমাদের যারা সংগঠন তাদেরকে একটা যুথবদ্ধ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে আগাবো। আবারও আমি বলি যে যারা যোগ্য, যারা পাশ করে আসতে পারবে, ওনারা স্থানীয় ইলেকশনগুলোতে প্রায়োরিটি পাবেন। আর যারা দক্ষ সংগঠক অবশ্যই তারা সংগঠনে একটা ভালো অবস্থায় থাকবে। এখন প্রশ্ন হয়েছে, যেহেতু নাগরিক কমিটি সুস্পষ্ট মাইগ্রেশন বা জাতীয় নাগরিক কমিটিতে বা বৈষম্য থেকে স্থানীয়ভাবে এই জাতীয় নাগরিক পার্টির ইউনিটগুলোতে কীভাবে কাজ করবে স্পষ্ট নির্দেশনা দেন নাই, সেক্ষেত্রে কি হবে? তো এই ক্ষেত্রে ইমপ্লয়েড একটা নির্দেশনা আছে যে জেলা, উপজেলা বা বিভিন্ন ইউনিটে যেভাবে আমরা কাজ করেছি এগুলো কন্টিনিউশন থাকবে। এইটা আমরা আগে যারা বিভিন্নভাবে কাজ করেছি আমাদের উপর দায়িত্ব অ্যাসাইন্ড আছে, কোনোভাবে মানা করা হয়নি, এটা হচ্ছে প্রসিড করা যাবে না। পাশাপাশি
যেহেতু আমরা সংগঠক হিসেবে কাজ করি বা ঢাকা বিভাগ দেখছি, আপনাদের দোয়া সমর্থনে আমার এখানে অথরিটি আছে কাজ করা, আমরা নির্দেশনা দিতে পারি। এমনকি উত্তরাঞ্চলের 32টা জেলায় কী কাজ হবে না হবে এই ব্যাপারে প্রিলিমিনারি নির্দেশনা দেওয়ার অথরিটি ইতিমধ্যে আমাদের আছে। অতএব আমরা যারাই যোগাযোগ করছে প্রত্যেকের সাথে আলাপ করেছি যে আমাদের সংগঠকরা ইতিমধ্যে যে স্ট্যাটাসে কাজ করেছেন তারা ওই স্ট্যাটাসে কাজ করতে থাকবেন। ওনারা আমাদের নতুন এই নাগরিক পার্টির প্রতিনিধি বা লোকাল সংগঠক হিসেবে এম্পাওয়ার্ড ফিল করবেন এবং তারা সম্মিলিতভাবে গণতান্ত্রিকভাবে আলাপ আলোচনা করে প্রোগ্রাম নেবেন, লোক রিক্রুট করবেন। গতকাল আমি আলাদাভাবে প্রস্তাব দিয়েছি যে আমাদের প্রাথমিক ফর্মে কী কী তথ্য লাগবে নিবন্ধনকে সামনে রেখে সেই তথ্যগুলো সন্নিবেশ করে, বিশেষ করে ভোটার আইডি কার্ডের তথ্য অন্যান্যগুলো এটা পোস্ট করতেছি, রিসেন্টলি আসবে। এবং আমাদের স্থানীয় কাঠামোগুলো কীভাবে আসবে, তাদের স্ট্যাটাস কী হবে, শীঘ্রই আপনারা সুস্পষ্ট নির্দেশনা পাবেন। ওরালি আমরা এটা বলতেছি যে যেখানে কাজ করছেন, যে আমাদের থানা ইউনিটগুলোতে বৈষম্য থেকে যারা আসতে চান, এটা ক্রাইটেরিয়া হচ্ছে যারা জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় রাজনৈতিক সংগঠনে কাজ করার মধ্যে এলিজেবল তারা এখানে আসবে, অন্যরা যুব সংগঠনে যাবে। এই আলাপটা আমাদের মধ্যে হচ্ছে, আশা করি এটা সলিড হবে। কারণ আমাদের যুব সংগঠনে করা লাগবে, ছাত্র সংগঠনে করা লাগবে। ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা আছে এটাতে রিক্রুট করবে। আমরা আশা করি আমাদের এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন আমাদের ছাত্র বন্ধুরা সেখানে বহুলাংশ যোগদান করবেন। পরবর্তী একটা অংশ যুব সংগঠন থাকবে, ওনাদের হাতেই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির সুরক্ষা। কারণ মাঠ সংগঠন এবং হচ্ছে ছাত্র সংসদ কেন গুরুত্বপূর্ণ, আপনি যখন ছাত্র সংসদ হয়ে ইলেক্টেড হয়ে আসবেন এলাকাতে যে কেউ এমপি প্রার্থী হওয়ার চেয়েও আপনার বৈধতা বেশি থাকবে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যারা হচ্ছে ছাত্র সংসদ থেকে বেরোয় আসছে তারা এলাকার নেতা হয়েছে, এটা একটা স্বাভাবিক অবস্থা। যুব সংগঠন করে আসলে আপনার মানুষের সাথে, ভোটারদের সাথে এবং অন্যান্য সংগঠনের সাথে সম্পর্ক বাড়ে। তো এটা একটা বিরাট একটা জায়গা। আবার তাদের মধ্য থেকে যে কেউ মনে করে আমার 18 বছর বয়স পার হয়ে গেছে, ডিরেক্টলি আমি এখন জাতীয় নাগরিক পার্টি করবো, ওইটা ওনারা করতে পারবেন। নেতৃত্ব দুই পক্ষ থেকে ক্লেম করতে পারবেন। এই ক্লেম করা মানে কি, যে আপনি আপনার পারফরমেন্স দিয়ে আপনি সাংগঠনিক মিটিংগুলোতে ঠিকমতো আসতেছেন কিনা, আপনার হচ্ছে বিভিন্ন নির্দেশনা থাকলে সেগুলো পালন করতেছেন কিনা, আপনার একটা কমিটি দেওয়ার পরে আপনি রিক্রুটমেন্ট বন্ধ না করে আরও 500-1000 লোককে ইনভলভ করাইছেন কিনা, আপনি মহিলাদেরকে শ্রমিকদেরকে ইনভলভ করতে পারতেছেন কিনা। আপনি মনে করতেছেন যে এগুলো কেউ দেখে না। প্রত্যেকটা থানা ইউনিটে প্রোগ্রাম হইলেও এগুলো সবার নজরে পড়ে, সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টেলিজেন্সের তথ্যের কারণে। এবং আপনারা জানেন কি না জানেন, আমাদের এখানে তৎপর লোকের অভাব নেই। সব ইউনিট থেকে সবাই কিন্তু সেন্ট্রালে যায়, সেন্ট্রালের বহু নেতা এলাকায় এসে যোগাযোগ করে। অতএব এটা কিন্তু ওই যে মানে দুইভাবে যোগাযোগটা হয়। অতএব থানাতে বা জেলাতে ইউনিয়নে ভালো কাজ যারা করে এটা কিন্তু সবাই জানে। একবার একটা ভালো বই ব্যাপারে প্রশ্ন করছিলাম, বইয়ের নাম হচ্ছে আল মুকাদ্দিমা। তো এটা লিখছে ইবনে খালদুন, সেই 1200 সালের দিকে লেখা বই, একক ব্যক্তি রচিত। তখন বলা হয়তো সবচেয়ে ভালো এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। এটা প্রায় 1800 শতক পর্যন্ত, না 19 না 20 শতক পর্যন্ত এটা কেউ ওইভাবে হদিস পায় নাই। ফরাসি একজন ভদ্রলোক মিশরের লাইব্রেরি থেকে, সম্ভবত আল আজহারের লাইব্রেরি থেকে এটার একটা সন্ধান পায়। তখন এটা ফরাসি ভাষায় অনুবাদ করা হয়, তারপরে এটা পশ্চিম এবং পূর্বে ছড়ায় যায়। তখন ওই একজনে আমাকে উত্তর দিলেন যে সবচেয়ে ভালো বই পৃথিবীর যে কোনো লাইব্রেরির কোনাকান্তিতে বা ব্যক্তির হাতে থাকলেও এটা মানুষের হাতে পড়ে। তো ভালো যিনি সংগঠক তিনি যদি ভালো কাজ করে তাহলে এটা মূল্যায়ন হবে, এটা কারো না কারো চোখে পড়বে। আমরা যেটা বলছি, ইফতার কেন্দ্রিক আমাদের কর্মসূচি বা রাজনীতি চালিয়ে যাওয়া, এটা সুস্পষ্টভাবে আমাদেরকে জাতীয়ভাবে যে রাজনীতি হচ্ছে এটা খেয়াল করা লাগবে। আমরা যে পেজগুলো পড়ি, পত্রিকাগুলো দেখি, আমরা রাজনীতি ক্যাচ করতে পারবো। তাইলে এই মুহূর্তে বড় রাজনীতি হচ্ছে যে আমাদের সংগঠনে যারা আছেন, নাগরিক কমিশন ছিলেন, স্পষ্টভাবে জিজ্ঞাসা করা যে আপনি নতুন রাজনৈতিক দলে যোগদান করতে চান কিনা। আপনি লিস্ট তৈরি করে ফেলবেন। 1 নম্বর, নির্দেশনা দিয়ে থানাভিত্তিক লিস্ট তৈরি করা। মাইগ্রেশন, আপনি জাতীয় নাগরিক কমিশনে থাকবেন না নতুন জাতীয় যে আমাদের যেটা নাগরিক পার্টিতে আসবেন, যদি আসে সেই লিস্ট করে আপনারা আমাদের জমা দিয়ে দেবেন, নিজের কাছে রাখবেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আসবেন ওনাদেরকেও আপনারা এই তালিকাতে অন্তর্ভুক্ত করে একটা কম্বাইন লিস্ট করে ফেলবেন। 1 নম্বর। 2 নম্বর,
ওনাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে ইফতার মাহফিলগুলো সামনে রেখে স্থানীয় আমাদের প্রতিনিধিবৃন্দ, আমাদের বিভিন্ন পর্যায়ে জেলা নেতৃবৃন্দ বা উপজেলা নেতৃবৃন্দ, অন্যান্য দলের, আমি শেষ করে ফেলবো 2-3 মিনিট আপনাদের যদি ঘটাবো না, নেতৃবৃন্দ সহ সিভিল সোসাইটি মেম্বার, মসজিদের ইমাম, আলেম, তারপরে হচ্ছে আমাদের যারা আহত হয়েছে, শহীদ পরিবারে যারা আছে ওদেরকে সামনে রাখতে হবে। প্রত্যেক প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্য যারা আহত হয়েছে ওদেরকে সামনে রাখতে হবে। রেখে আমাদের যাদের কথা বললাম, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপর রাজনৈতিক বন্ধু, সিভিল সোসাইটি মেম্বার, তাদেরকে নিয়ে নির্বাচনকে সামনে রেখে বা এই যে ইফতারকে, এই ইফতারের আয়োজনের মধ্য দিয়ে আমাদের একটা পলিটিক্স করে রাখতে হবে। কারণ ধীরে মিছিল মিটিং করার সুযোগ সুবিধা নেই। পাশাপাশি আপনারা জানেন সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা আলাপ হয়েছে, এটা আমি 2 মিনিটের মধ্যে শেষ করবো। আর একটা আলাপ হয়েছে গণপরিষদ নির্বাচন নিয়ে, এটা আমরা ব্যাপকভাবে দিব। এটা ইফতার মাহফিলে এই আলাপটা মুখ্য থাকবে। বিএনপি বলতেছে এটা আমরা বুঝি না, বিএনপি বুঝবে, বিএনপিতে কিন্তু অনেক পণ্ডিত লোকজন আছে। কারণ গণপরিষদ নির্বাচন কি সেকেন্ড রিপাবলিক, আপনারা ফরাসি দেশের কথা জানেন। ফ্রান্সে যখন রাজতন্ত্রের নিপাত গেল 17 সালের দিকের ঘটনা, তখন জনগণ বলে যে না, এই দেশ আমাদের দ্বারা শাসিত হবে। তখন তারা রাজতন্ত্র বিদায় করে এটাকে রিপাবলিক বানায়, মানে জনপ্রজাতন্ত্র। জনগণ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তার শাসক বা প্রেসিডেন্ট নির্বাচন করবে, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেখানে মন্ত্রী পরিষদ বা এই ধরনের বডির মধ্য দিয়ে, এবং জনগণ তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে। আমরা যে গণতন্ত্রের চর্চা করছি, বা ভারতে যেটা হয়, ইংল্যান্ডে যেটা হয়, এভাবে দেশ চলবে। এটা আবার 17 সালের শেষের দিকে গিয়ে, 18 সালের শুরুর দিকে গিয়ে কোলাপস করে, তখন আবার সেকেন্ড রিপাবলিক হয়, আবার দেশে রাজতন্ত্র ফেরত আসে। এইভাবে 1, 2 মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পঞ্চম রিপাবলিক চলতেছে ফ্রান্সে। মানে প্রত্যেকবারই শাসন ব্যবস্থা যেটা ছিল ওটা ফল করছে, নতুন শাসন ব্যবস্থা আসছে। তো আমাদের শাসন ব্যবস্থা কী ছিল ফার্স্ট রিপাবলিকে? আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবাচার, এই স্লোগানকে সামনে রেখে ফার্স্ট রিপাবলিক করছি। বলছি যে আমাদের কী হবে, জাতীয়তাবাদ, সেকুলারিজম, সমাজতন্ত্র, এই ধরনের প্যারামিটার দিয়ে গণতন্ত্র, এগুলো দিয়ে আমরা 4টা পিলার দিয়ে সামনে 54 বছর ব্যাপক রাজনৈতিক চর্চা করে ফেল্ড হয়েছি। একক লোকের শাসন, মুজিবুরের শাসন আমরা দেখছি। পরে মিলিটারি ব্যুরোক্রেট যারা ছিল, এরশাদ, জিয়া আমলে বা মাঝখানে অনেক সামরিক শাসন আসছেন। তারপরে দেখা গেল যেটা স্বৈরাচারী শাসন ছিল এরশাদের 9 বছর ধরে ছিল। পরে আমরা দেখলাম হাসিনার মতো একটা খুনি ভ্যাম্পায়ারের জন্ম হলো। 24-এ আমাদের ভাই বোনদের রক্ত দিতে হবে। তো আমাদের দেশের মানুষের যে মৌলিক মানবাধিকার, আমাদের যে নাগরিক সুবিধা, এগুলো আমরা পাই নাই। আমাদের দেশে এখনো পর্যন্ত নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এই যে বেসিক যে ব্যাপারটা আমাদের ডেমোক্রেসি, এটা সুরাহ করতে পারি না। পৃথিবীর কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা নাই। আমেরিকানরা জানে তার নির্বাচন 5 বছর পরে বা 4 বছর পরে কোথায় হবে। এটা ইউকের লোকজন 5 বছর পরে জানে, এস্তোনিয়াতে জানে, আফ্রিকার অনেক দেশ জানে, ভারতে জানে, নির্দিষ্টভাবে জানে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচন কমিশনার কোন প্রক্রিয়া সিলেক্টেড হবে, কবে এটা শেষ হবে। আমরা কীভাবে নির্বাচনটা হবে, তত্ত্বাবধায়কের আন্ডারে না হচ্ছে নর্মালি, এটা আমরা সেটেল করতে পারি না। এই রিপাবলিক ফেল, আমাদের কোনো ধরনের প্রত্যাশাটা পূরণ করতে পারি না, আমাদের বেসিক যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি। এই জন্য আমরা বলছি যে জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে, গণমানুষের স্পিরিটের ভিত্তিতে এবং জনজরিপের ভিত্তিতে, গণমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুনভাবে একটা শাসনতন্ত্র তৈরি করতে হবে। এই শাসনতন্ত্র আমাদের যে দ্বিতীয় রিপাবলিক বা দ্বিতীয় গণপ্রজাতন্ত্র, আমরা কারো প্রজা না, ঠিক আছে? এই গণতন্ত্রে যে বাংলাদেশ হবে, আমাদের এই গণতন্ত্রে বাংলাদেশের মানুষের প্রাধান্য থাকবে। এই জন্য আমরা বলতেছি 2টা নির্বাচন একসাথে হবে, গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। আমাদের 300 আসন যদি হয় বা 500 আসন, প্রত্যেকটা আসন থেকে আমাদের ভোটাররা একজন করে গণপরিষদের মেম্বার পাঠাবেন বা গণপরিষদ সদস্য পাঠাবেন। তাদের ম্যান্ডেট হচ্ছে এই 300 জন বা 500 জন গণপরিষদে যাওয়ার পরে যেই সংবিধান প্রণয়ন কমিটি হবে, সেই প্রণয়ন কমিটি খসড়া সংবিধান যেটা সামনে আনবেন, তার উপর তারা তর্ক বিতর্ক করবেন, সেটা বলে গণপরিষদ বিতর্ক। সেই বিতর্কের মধ্য দিয়ে সেটা ইলেকট্রাল ভোটে 1, 2, 3, 4, 5 কাউন্ট করে, তা হচ্ছে কণ্ঠ ভোটে, হানা ভোটে সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে নতুন শাসনতন্ত্র তারা প্রণয়ন করবেন। কমিটি মেম্বার সহ সবাই এই দলিলে স্বাক্ষর করবেন, করে এটা আমাদের নতুন শাসনতন্ত্র হবে বা সংবিধান হবে।
এমনকি সংস্কারও যদি প্রয়োজন হয় ওটা করতে পারি, কিন্তু আমাদের দাবি হচ্ছে ফ্রেশ একটা কনস্টিটিউশন, নতুন একটা শাসনতন্ত্র বা সংবিধান, যেটা এদেশের সব স্তরের পিছিয়ে পড়া মানুষ, সব ধর্মের মানুষের, সব মতের মানুষের রিফ্লেকশন এখানে থাকবে। এক, 2 নাম্বার, সেই শাসনতন্ত্রের ভিত্তিতে আমরা যে সেকেন্ড রিপাবলিক বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেইটা নিশ্চিত করা হবে। এটা হচ্ছে খুব সংক্ষেপে মোটা থেকে আলাপ। এটা আমরা কিছু টেক্সট আমরা সবার কাছে পৌঁছে দেব, সহজ অর্থে স্লাইড পৌঁছে দেব, এটা 2-1 বার দেখলে পরিষ্কার হয়ে যাবে। এমনকি এটার জন্য আমরা যদি একটা রাজনৈতিক কর্মশালা 2-4-5 দিনের মধ্যে আয়োজন করি, তো আমরা এখানে কথা বলতে পারি, আমাদের সালোয়ার তুষার সহ অন্যান্য যারা আছেন আমাদের বাসায় কথা বলতে পারেন, এটা পরিষ্কার হয়ে যাবে। এই বার্তাটা আমাদের ইফতারমুখী যে রাজনীতি, ইফতারমুখী যে আমাদের বিভিন্ন প্রোগ্রামাদি হবে এর মধ্যে দিয়ে বলবো। তো